12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে ফেরার পর তারেক রহমানের সবচেয়ে বড় পরীক্ষা। বিশাল প্রত্যাশা, বিশাল জনগুরুত্ব, কিন্তু বাস্তবতা কি? তারেক রহমান ফিরে এসেছেন জনতার আহ্বান নিয়ে, পরিকল্পনার কথা বলে, পরিকল্পনা নিয়ে, কিন্তু দেশ জুড়ে মব সন্ত্রাস, অপরাধের ঢেউ, নির্বাচনের পরিবেশে তীব্র ঘাটতি, সব মিলিয়ে এটা কোনো স্বপ্নের পদচারণা নয়, বরং এটা একটা সত্যিকারের যুদ্ধক্ষেত্র। তারেক বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। এবার প্রশ্ন, এই পরিকল্পনা ম্যানিফেস্টো কি? দেশের বাস্তব ইলেকশন ইকোসিস্টেম তার জন্য প্রস্তুত রয়েছে কি? প্রতিপক্ষ কি প্রতিবন্ধকতা তৈরির পথে দাঁড়িয়ে পড়েছে? প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা এই উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রতিদিনকার মতো প্রাসঙ্গিক প্রসঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক, বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আমার বন্ধু পরমাশিস কোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তারেক রহমান যে প্রত্যাশার চাপ নিয়ে বাংলাদেশে ফিরলেন এবং অবশ্যই নিরাপদ প্রত্যাশিত বাংলাদেশ, এবং তিনি বললেন তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতি কি বলছে? তুমি কিভাবে দেখছো গোটা পরিস্থিতি? তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ এই মুহূর্তে রয়েছে এবং তিনি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাই বা কিভাবে করবেন? দেখো, তারেক রহমানের কাছে যেটা আমি প্রথম চ্যালেঞ্জ বলবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন তিনি বিদেশে অবস্থান করেছেন, পাশাপাশি অতীতের বেশ কিছু দুর্নীতি মামলা, নেতিবাচক প্রচারণা এবং প্রক্সি রাজনীতির অভিযোগ। দ্বিতীয় হচ্ছে বিএনপি মানেই সংঘাত, এই ইমেজ রাজপথে উত্তেজনা বাড়ালে সাধারণ মানুষের ক্ষতি হবে। তৃতীয় হচ্ছে বিএনপি জামায়াত অতীত জোটের স্মৃতি, সংখ্যালঘুদের মধ্যে ভয়। তারপরে তরুণরা রাজনীতি বিমুখ, পুরনো ভাষার অভিযোগ। পাশাপাশি প্রশাসনের রাজনীতির যেটা রাজনীতিকীকরণ, নির্বাচন নিয়ে অনাস্থা, বিদেশ নীতি নিয়ে অস্পষ্টতা, ভারত ও পশ্চিম বিশ্বের সন্দেহ, ক্ষমতা বদল মানেই প্রতিহিংসা, এই আশঙ্কা। এই বিষয়গুলো কিন্তু একটা বাংলাদেশের মানুষের মনে, কিন্তু সেটা আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, এই যে মানুষের মনে এই যে ভাবনাগুলো, এটাই কিন্তু এখন বাংলাদেশের মানুষের কাছে, মানে তারেক রহমানের কাছে এগুলো চ্যালেঞ্জ হতে পারে। কিন্তু আজকে আমার যেটা মনে হয়েছে, যেটা তোমাকে আমি আগেও বলেছি একটা আলোচনাতে, আমার যেটা লাইভ ছিল সেখানেই বলেছি যে উনি কিন্তু ওনার আজকে জেস্চার, পশ্চার, বক্তব্য, ওনার মানে আমি একটা স্বপ্ন নিয়ে, আমি একটা প্ল্যান নিয়ে এখানে এসেছি। তিনি উদাহরণ দিয়েছে মার্কিন লুথার কিং এর, তিনি উদাহরণ টেনেছেন। কেন তিনি টেনেছেন? আজকে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্ন বঞ্চনার শিকার, বিভিন্ন সংস্কারের দিক থেকে মানে মানে যেটাকে বলে কুপ্রশাসনের শিকার, ভোট দিতে না পারা, সেই জায়গা থেকে ওনার এই 17 বছর 6314 দিন তিনি যে বিদেশের মাটিতে থেকেও, একেবারে নির্বাসনে থেকেও তিনি যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আজ যখন তিনি 300 ফিটের মঞ্চে এসে দাঁড়িয়ে ঢাকার মাটিতে পা রেখে যে বক্তব্য রেখেছেন, এই চ্যালেঞ্জগুলো পুরনো অতীতের বিএনপির চ্যালেঞ্জ, কিন্তু সেই বিএনপিকেই তো প্রতিনিধিত্ব করতে আসছে। তো বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নগুলো থাকতে পারে এবং এটাই তার কাছে চ্যালেঞ্জ। কিন্তু আমার যেটা মনে হয়েছে, নবীন এবং প্রবীণে, পুরনো এবং নতুনের একটা নতুন সেতু বন্ধনের কারিগর হিসেবে আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, তারেক রহমান কিন্তু এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে বাংলাদেশের মানুষের আগামীর প্রত্যাশার আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমার মনে হয় আমরা একটু কয়েকটা হুক পয়েন্ট আমরা একটু আলোচনায় করে নিই, মানে হুক পয়েন্ট গুলো দর্শকদের সামনে উপস্থাপন করি, তাহলে তোমার বিশ্লেষণ করতে অনেক সুবিধা হবে। এই প্রশ্নগুলো এখন সবার মুখে মুখে ফিরছে, তারেক রহমানের বক্তব্যের পর মুখে মুখে ফিরছে। তুমি জানো যে নির্বাচন পর্যন্ত, মানে অর্থাৎ 2026-এর 12ই ফেব্রুয়ারি সময়টি খুবই কম। এই সময়টিকে কাজে লাগাতে হবে। নির্বাচনী পরিবেশ এখনো সেই অর্থে একেবারে সুষ্ঠু নয়। এই পরিস্থিতিতে ভোট কিভাবে হবে বা ভোটের নিরাপদ যে পরিবেশ, সেই পরিবেশটাও এখন এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ। অন্যদিকে মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা একটা ভয়াবহ বাস্তবতা। এটা নানা ধরনের ইকুয়েশনের মধ্যে চলছে। কারা এই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন বা পেছন থেকে কারা কলকাঠি নাড়ছেন, এটা উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে দেওয়ার মতো। এক দল আরেক দলকে বলছে, আরেক দল আরেক দলকে বলছে। কদিন আগে তুমি নাহিদ ইসলামের বক্তব্য তুমি শুনেছো যে সরকারের মধ্যে একজন, উপদেষ্টা মন্ডলীর মধ্যে একজন পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। এটি খুবই অস্পষ্ট একটা পরিবেশ তারেক রহমানের কাছে, কারণ উনি হয়তো 6314 দিন ছিলেন না, উনি হয়তো সশরীরে ছিলেন না, উনি হয়তো অনেক কিছু সশরীরে না থেকেও ভার্চুয়ালি দেখেছেন, ফোন করে কথা বলেছেন, কিন্তু সশরীরে আসার
পর ওই ভার্চুয়ালি দেখা, ওভার দ্য ফোন বা বাস্তবতার সঙ্গে কিছু তো অমিল থাকবেই, সেটাও একটা চ্যালেঞ্জ অবশ্যই। এরপর তারেক রহমানের মুখে যেটা আমরা শুনেছি সকলে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত বোল্ড, আই হ্যাভ এ প্ল্যান, কি ম্যানিফেস্টো। শুধু উত্তেজনা করার জন্য কি তিনি এই কথা বলেছেন? কি এটার বাস্তব নীতি কি? মানে এই সমাজ, বাংলাদেশের এই অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা কিভাবে উনি প্ল্যানের মধ্যে ইনক্লুড করছেন, তারও সেটাও বাস্তবতা দেখানো বা সেটা বাইরে প্রকাশ করা, সেটিও কিন্তু ক্ষমতায় না এলে কিন্তু সেই বাস্তবতা, সেই প্ল্যান এক্সিকিউট করা সম্ভব নয়। এটা একটা প্রত্যাশা, মানুষের কাছে প্রতিশ্রুতি দেওয়ার পর তারও একটা প্রত্যাশা থাকবে, এটা একটা চ্যালেঞ্জ। জামাত, এনসিপি সহ রাজনৈতিক প্রতিপক্ষ এদেরকে কিভাবে মোকাবেলা করবে? তুমি জানো যে ইতিমধ্যেই এনসিপির সঙ্গে জামায়াতের একটি রাজনৈতিক সমঝোতা জোট করার কথা শুরু হয়েছে। তোমার মনে আছে যে আমি খুব পরিষ্কার ভাষায় বলেছিলাম আজকে থেকে 7-8 মাস আগে যে জামায়াত ইসলাম এবং এনসিপির মধ্যে একটা জোট হওয়ার প্রবণতা থাকবে, তুমি বলেছিলে। আমি বলেছিলাম, এবং সেই জোট নির্বাচনে লড়বে এবং নির্বাচনটি একটি হয়তো নির্দিষ্ট ডিজাইনে নির্বাচনটি হবে। এবং এটা হয়তো আমার এই বক্তব্য রেকর্ডও থাকবে যে শেখ হাসিনার মতো সাজানো একটা নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে পারে হয়তো, আমি জানি না সেটা, কারণ আমরা তো আসলে চুন খেয়ে মুখ পোড়া জাতি, আমাদের কাছে হয়তো সাদা জিনিস বা দই দেখলেও ভয় হয়। বাংলাদেশের সাধারণ মানুষ যেরকম ভাবে তারা ভোট দিতে পারেননি, সেই কষ্টটা যেরকম তাদের মধ্যে রয়েছে, আমরা দূর থেকে প্রতিবেশী এই পশ্চিমবঙ্গে থেকে আমরাও তাদের অনেক দুঃখ কষ্ট আমরা দেখেছি, সুতরাং সেই ভয় আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারেক রহমানের সামনে এই গোটা পরিস্থিতি ফেস করা এবং চ্যালেঞ্জ নিয়ে একটি তার প্রথমে হচ্ছে তার দলের সমর্থক এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো এর তালিকা তোমাকে দিলাম। এই তালিকা এর মধ্যে উনি কিভাবে উতরাবেন পরমাশিস, কারণ বাংলাদেশে তো একটা সিস্টেম একটা তৈরি হয়ে গিয়েছে, এই সিস্টেম থেকে বেরিয়ে আসা কি খুব সহসায় সম্ভব হবে? সকাল থেকে রাত পর্যন্ত তুমি যা যা খাও, সব খাওয়াতে কি তুমি লঙ্কা খাও কি খাও না তো। ক্ষোভ, বিক্ষোভ, রাগ, বিস্ফোরণ, গণবিক্ষোভ এক জিনিস, উগ্রতা আরেক জিনিস। আমি তোমাকে আগের আলোচনায় বলেছি, গত 15 দিনের বাংলাদেশের যা সিনারি, আগে 1400 খুন হয়েছে, পরে হাদি হলো, তারপরে দীপুদাস হলো, কালকে রকেট বোমা মারলো, রকেট বিস্ফোরণ নাকি, ডেইলি স্টার প্রথম আলো ভাঙচুর হলো, ডেলি স্টার আগুন জ্বালিয়ে দিল, ভাঙচুর হলো, ছায়ানাট পুড়লো, উদিচি এবং ওই পুড়লো। চট্টগ্রামে এক বিএনপি নেতার বাড়িতে তাদের পরিবার পরিজনকে নিয়ে আটকে দিয়ে আগুন ধরিয়ে দিল, একটা বাচ্চা সহ। মানে যারা ইসলাম ধর্মে বিলং করেন বা যারা হিন্দু ধর্মে বিলং করেন, যারা জয় শ্রীরাম বলে তরবারি নিয়ে তেড়ে যান বা লাঠিসোঁটা নিয়ে তেড়ে যান, তাদেরকে আমরা কি বলি? উগ্র হিন্দুত্ববাদ। এরকম পরিবেশে যারা মুসলিম সম্প্রদায়ের লোক যারা করেন, তাদেরকে আমরা বলি মৌলবাদ। সেই সংখ্যাটা কত? সীমিত, 1%। সেই জন্য তাদেরকে একটা এমব্লেম লাগিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সব মানুষই কি মৌলবাদী উগ্রতাবাদকে সমর্থন করেন? কখনো না। ভারতের সব ভারতীয় কি উগ্র হিন্দুত্ববাদীকে সমর্থন করেন? কখনো না। আমার যেটা মনে হয়েছে, আওয়ামী লীগ তাদের কৃতকর্মের জন্য তারা তার ফল ভোগ করছে। বিএনপি একটি রাজনৈতিক দল। আমি আগের আলোচনাতেও বলেছি যে 2024-এর 5ই আগস্ট শুধু বাংলাদেশের রাজনীতিকদের নয়, ভারতের রাজনীতিকদের, গোটা পৃথিবীর রাজনৈতিক দলদের শিক্ষা নেওয়া উচিত। জনসাধারণ, নাগরিকই শেষ কথা। এবং ছাত্র সমাজ জামাতের সঙ্গে সংগঠন, তারা ভোটের ইকুয়েশনে যেতে পারে। জামাত মানেই কি উগ্রতাবাদ? আমি বিশ্বাস করি। কিন্তু আমার তারেক রহমানের বক্তব্য, 6314 দিন বিদেশে পড়ে থাকা, হোক না তিনি রাজার বেটা, হোক না তিনি প্রেসিডেন্টের ছেলে, হোক না তিনি প্রধানমন্ত্রীর ছেলে, তাকে তো দেশ থেকে চলে যেতে বাধ্য হতে হয়েছিল, কিন্তু সে সেখানে গিয়ে শেষ হয়ে যায়নি। যুক্তরাজ্যের মতন একটা পৃথিবীর অন্যান্য উন্নতশীল, উন্নত পরিবেশে, উন্নত মানসিকতায়, উন্নত মানুষজনের সঙ্গে মিশে নিজেকে গড়েছেন যেমন দেশের মানুষের সঙ্গে, তার দলের সঙ্গে সব সময়ের জন্য হৃদয়ে মননে সম্পৃক্ততায় তিনি আধুনিকভাবে জড়িত ছিলেন। সেই জড়িত থাকাকালীন তিনি যেটা অনুধাবন করেছেন, তাকে সেই জায়গা থেকে অনুধাবন করতে গিয়ে অঙ্কের মাস্টারমশাই, সে বীজগণিতের মাস্টারমশাই, বীজগণিতে কাছে হলে বীজগণিতের স্যারের কাছে যাবে, না পাটিগণিতের কাছে হলে পাটিগণিতের কাছে, তিনি নতুন বাংলাদেশ গড়ার কাজে মার্টিন লুথার কিংকে সামনে এনেছেন। কেন এনেছেন?
নিপীড়িত বঞ্চিত মানুষের অধিকার রক্ষার যিনি কিংম্যান, তাকে তিনি মনে হয় হৃদয়ে ধারণ করেছেন। সেই জন্যই আজকে তার এই বক্তব্য। তো এইটা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় বিষয় ছিল যে আমরা বঞ্চিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, অধিকার লঙ্ঘিত হচ্ছে। না, সেই ঠিক আছে, কথাটা তিনি একটা মঞ্চে বলে দিয়েছেন। মঞ্চে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি পরমাশিস। আমরা বলছি যে উনি মঞ্চে বলেছেন, সেটা আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেটা আমি আজকে আলোচনার বিষয় না। এই আজকের আলোচনার বিষয় পরিষ্কার। তারেক রহমান দেশে ফিরেছেন, প্রত্যাশার চাপ আছে, তার সামনে অনেক অনিশ্চিত প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো এক এক করে সমাধান তাকে করতে হবে। শুধু মঞ্চে দাঁড়িয়ে আমরা অনেক রাজনৈতিক নেতা নেত্রীদেরকে নানা ধরনের বক্তব্য প্রতিশ্রুতি দিতে দেখেছি। বাংলাদেশের মানুষ প্রতিশ্রুতি বা বক্তব্য শুনতে নয়, তারা এখন বাস্তবতা দেখতে চায়। তারা নিশ্চিতভাবে দেখতে চান যে তারা লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন। তারা নিরাপদে ঘর থেকে বেরিয়ে কাজকর্ম করে আবার বাড়িতে ফিরতে পারছেন। তারা নিরাপদে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকের টাকা নিরাপদে থাকছেন। তারা নিরাপদে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সারা পৃথিবীতে ঘুরতে গেলে তাদের দেশের মানুষকে ভিসা দিচ্ছেন। সারা বাংলাদেশের মানুষ যে প্রান্ত থেকে যে প্রান্তে যান, সেখানে যাতে তাদের যানবাহনে যাতে দুর্ঘটনা না ঘটে, চুরি ছিনতাই লুটপাট কিংবা এই ধরনের মব কালচার বা এই কিছু সংঘবদ্ধ লোক গিয়ে যে কোনো অভিযোগেই আইন নিজের হাতে না তুলে নেন, সেই বাংলাদেশটা দেখতে চান সাধারণ মানুষ, এবং সেটি বাংলাদেশের ৮০% মানুষ তারা সেটা দেখতে চান। এই ৮০% মানুষের প্রত্যাশার চাপ কি তারেক রহমান নিতে পারবেন? অবশ্যই পারবে, আমার বিশ্বাস অবশ্যই পারবে। কেন, তারেক রহমান তো এখন বাংলাদেশের মানুষ কি চান সেটা, বাংলাদেশের মানুষ যদি তারেক রহমানকে জায়গা দেন, আমার ধারণা বাংলা একটা কথা আছে, মানুষ থেকে শেখে। তারেক রহমানকে যদি বাংলাদেশের মানুষ নির্বাচিত করেন, আমার ধারণা সুশাসন বাংলাদেশের মানুষ দেখতে পারবেন। শোনো, একটা কথা আছে, আশায় বাঁচে চাষা। তার এগেনস্টেও তার এগেনস্টেও যে কথা অতীতে ছিল, আওয়ামী লীগের এগেনস্টেও যে অতীতে কথা, মানে যে ঘটনা ঘটেছে, এর থেকে কি মানুষ শিক্ষা নেবে না? সেই কারণেই তো আজকে মানুষটা এতদিন পরে দেশে আসার পর বাংলাদেশের মানুষকে এতটাই মূর্খ, তার সম্পর্কে খোঁজ খবর রাখেনি। শোনো, বিরোধীরাও বিরোধীদের কথা শুনে। যদি না হতো তাহলে আজকে এত মানুষ বলো কেন? অবশ্যই তার কাছে হাজারো চ্যালেঞ্জ আছে। ২০০৭-এর যে বাংলাদেশ, তারপরে ১৫ বছর ২০২৪-এর বাংলাদেশে কি ঘটেছে উনি সেটা জানে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে অবিচারের জন্য। উনি যদি রাজনৈতিক দল হিসাবে একটা জায়গায় যায়, উনি এটাকে ওয়ার্ন করবেন না? শিক্ষা তো মানুষকে নিতে হবে, একদমই। এবং শিক্ষাকে তো উনি ধারণ করেছেন ১৭ বছরে। সেই কারণেই তো আজকে মার্টিন লিথার কিং এর কথা তিনি বলেছেন। একদমই, এই আমরা আরো অনেকবার শুনেছি তার বক্তব্য। আমরা এখন বাস্তবতার নিরিখে কিছু যে চ্যালেঞ্জ গুলো রয়েছে তার একটা ব্যাখ্যা করতে চাই। নির্বাচনের পরিবেশ, যেটি আমি প্রথমেই হুক পয়েন্টের ক্ষেত্রে বলেছিলাম, ১২ই ফেব্রুয়ারি নির্ধারিত থাকলেও মব সন্ত্রাস, রাজনৈতিক উত্তেজনা, সড়ক নিরাপদের ভয়, এই পরিস্থিতিতে সুষ্ঠু ভোটের নিশ্চয়তা এখন অনেকটাই নেই। দ্বিতীয়ত হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে স্বচ্ছ বাতাবরণ দিতে পারে না। এটা শুধু প্রশাসনিক ব্যর্থতাও নয়, এটি একটি রাজনৈতিক অসহযোগিতাও। শুধু সরকারের পক্ষে একা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক সদিচ্ছা, সহযোগিতা অত্যন্ত জরুরি। সেটি কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের এই মুহূর্তে দেখা যাচ্ছে না। যদিও মুখে অনেক রাজনৈতিক দল বলছে তারা নির্বাচন চান, কিন্তু সামগ্রিকভাবে নির্বাচন চাইলে সরকারকে বিব্রত করার জন্য যে কর্মযজ্ঞ, বারবারই বলছি, ডেইলি স্টার, প্রথম আলোতে হামলা, কিংবা ছায়ানটে হামলা, ৩২-এ হামলা, কিংবা ওই একটি বাংলাদেশের আরো দুজন নাগরিক, হাদির মৃত্যু এবং আরেকজন ময়মনসিংহের ভালুকায় যে দীপু দাসের মৃত্যু, এগুলো সরকারকে বিব্রত করার এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, পরিবেশ প্রশ্নবিদ্ধ করার শামিল বলেই মনে হয়। যারা সক্রিয়ভাবে অন্তর্ভুক্তি রাজনীতির বিরোধিতা করছে, তাদের কারণে ভোটারদের মনোবলও কমে যাচ্ছে। একেবারেই একটি ক্রুশিয়াল বাস্তবতা, যেখানে শান্তি শৃঙ্খলা প্রশ্ন, সেখানে এই মুহূর্তে তারেক রহমানের যে লক্ষ্য, আই হ্যাভ এ প্ল্যান, সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে ঝুঁকি বলেই আমার বিশ্লেষণ। দ্বিতীয়ত হচ্ছে যে, অবশ্যই এটা ঝুঁকি। এখানে আমি বলবো যে যারা মব কথাটা শুনতে
বিব্রত হচ্ছে। আর যারা সত্যিকারের নির্বাচনে নামতে চান, নির্বাচনে দেখতে চান, ভোট দিতে চান, বাংলাদেশের সাধারণ দায়িত্বপূর্ণ নাগরিকের কাছে আমার আবেদন থাকবে, আপনারা মব হয়ে তাদের সামনে প্রতিরোধ গড়ে তুলুন। পুলিশ যদি গুলি চালাতে ভয় পায়, দরকার নেই, গুলি চললে একটু নিহত হবে। যারা উগ্রবাদী মবের বিরুদ্ধে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোনো রাজনীতির ব্যানার লাগবে না, সাধারণ মানুষ পথে নামুন। অবশ্যই সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চান তারা তো নিশ্চয়ই মব সন্ত্রাস করবেন না, কিন্তু যারা মব কথাটা শুনে বলছেন যে এটা আমাদের সাধারণ নাগরিকের দাবি, আগুন জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এর হয়ে কথা বলেছে, তারা তার হয়ে কথা বলেছেন। আরে ভাই, তারা তোমরা সংঘবদ্ধ একটা দল গঠন করো না, নির্বাচনে আসো না। একদমই তাই। বাংলাদেশের সাধারণ নাগরিকের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে গেলে আপনারা রাজনীতিকদের পাশে দাঁড়ান। আমি আর দুটো বিষয় নিয়ে কথা বলবো, দুটো প্রশ্ন, দুটো চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে ম্যানিফেস্টো, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটা আসলে কি? তারেক রহমানের ভাষণে পরিকল্পনা রয়েছে, বলছিলেন তিনি আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু স্পেসিফিক নীতি বা ডিটেইল তিনি ফ্লাশ করেননি বা ডিটেইলে তিনি কিছু বলেননি। ম্যানিফেস্টোর কাঠামোটা কি হবে সেটাও পরিষ্কার করেননি, কিন্তু বাস্তবতা এটাকে আমরা একটু যদি সাজিয়ে দেখাই তাহলে হয়তো আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে রয়েছে অর্থনৈতিক প্ল্যান, যেখানে কৃষি, শিল্প, রেমিডেন্স, স্বল্প বেকারত্ব, দামি জিনিসপত্রের মূল্য নির্ধারণ করা এবং আর্থিক স্থিতিশীলতা। নিশ্চয়ই ওনার প্ল্যানে এটা রয়েছে সুরক্ষা এবং আইন শৃঙ্খলা, মব সন্ত্রাস বন্ধ করা, অপরাধ দমন, জনগণ যাতে নিরাপদে থাকে, তিনি যেটা নিরাপদ বাংলাদেশের কথা বলছিলেন। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, ধর্ম, ভাষা, সমাজ, সব শ্রেণী এবং বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, প্রগতিশীল শিক্ষা এবং কর্মসংস্থান, তরুণদের জন্য দিশা। এটা আজ একটা বৃদ্ধ গণসংঘের সবচেয়ে বড় দাবি, এটাও একটা বড় বিষয়। অর্থাৎ এই ম্যানিফেস্টো যদি বাস্তবে দাঁড়ায়, এটা শুধু একটা স্বপ্ন হবে তা নয়, এটা একটা বাস্তব আকার নেবে, যে এই বাস্তবতা বাংলাদেশের সাধারণ মানুষের হয়তো প্রত্যাশা পূরণ করতে পারবে। এবং সেটা যদি না পারে, তাহলে বাংলাদেশের এই মুহূর্তে যে সকল রাজনীতির পরিবেশ রয়েছে, সেই রাজনীতির পরিবেশই এই তারেক রহমানের এই আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে প্রতিপক্ষের রাজনৈতিক নানা অঙ্ক বা কুটকাচালি, জামাত, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল বাধা হয়ে দাঁড়াতে পারে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তারেক রহমানের এই লক্ষ্যের দিকে। সেটা কি? জামায়াত ইসলামের পরিস্থিতি, জাতীয় রাজনীতিতে তাদের অবস্থান এখন স্থিতিশীল নয়, কিন্তু তারা ধর্ম নির্ভর যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করে মাঠে নেমেছে, এবং সেটা তারেক রহমানের সামনে একটা ঝুঁকি। নিঃসন্দেহে এটি একটি বড় ঝুঁকি, কারণ এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। বাংলাদেশের একটা বড় শ্রেণীর মানুষ ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন বা ঝুঁকতে চাইছেন। এনসিপি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক, যদি এনসিপি বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে তাহলে ভোট বিভাজন হতে পারে। এনসিপি এই মুহূর্তে ভোটের কাটাকুটি করার ক্ষেত্রে একটি বলতে পারো যে একটি বড় শক্তি হিসেবে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। অন্যান্য রাজনৈতিক দল তারা বিভিন্ন রকমের প্রচার, অপপ্রচার কিংবা কৌশলগত নানা ধরনের কথাবার্তা, বা বিএনপিটি বড় দল, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, বিব্রত করার জন্য ভোটের রাজনীতিতে, যেটা কাটাছেঁড়ার রাজনীতি হয়, ভোট কাটাকুটি রাজনীতিতে, সেই ভোট কাটোয়া যেটাকে আমরা বলি, সেই রোল প্লে করতে পারে। এবং চতুর্থত, যদি শেষ, যে জনমত, নিরাপত্তা এবং সময়ের বাস্তবতার টেস্ট নিরীক্ষণ। তারেক রহমানের ভাষণে আমরা বারবার বলা হয়েছে যে আমরা শান্তি চাই, এই বার্তা গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে বাংলাদেশের জনগণ নিরাপত্তা চান, শুধু উত্তেজনা এবং প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি এখন আর বাংলাদেশের মানুষ চান না, কারণ তারা দেখতে দেখতে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছেন। কিন্তু নিরাপত্তা নিশ্চিত না হলে ভোটার ঘর থেকে বের হবেন না পরমাশিস, ভোটের ইচ্ছে হ্রাস পাবে, ভোট বাংলাদেশে পড়বে না, ভোট বিমুখ হয়ে পড়বেন যদি নিরাপদ পরিবেশ এই মুহূর্তে নিশ্চিত না করতে পারেন। তারেক রহমানের নেতৃত্বে তার দল বা সরকারের উপর চাপ প্রয়োগ করে, বা অন্যান্য রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে আলোচনা যদি না করতে পারেন, তাহলে ভোটের পরিবেশ বা ভোট যারা দেবেন, জনতা জনার্দন, তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবেন, সাহস পাবেন না। এখানে তারেক রহমান চাপ কিভাবে দেবেন? চাপ তো দেবেন অবশ্যই নির্বাচন কমিশনকে, যাতে ভোটটা সুষ্ঠুভাবে হয়। সেটা তারেক রহমান কেন, যে কোনো রাজনৈতিক দলই করবেন। এবং কেউ যদি প্রকারান্তরে পিছন থেকে কোনো কিছু ভন্ডুল করার চেষ্টা করে, সেটা তো অ্যাজাম্পশন আগে থাকতে কেউ করা যায় না। কিন্তু চাপ মানে কি? সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে তারা জানাবেন। এই নির্বাচন হওয়ার জন্য অনেকবার তো ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন সবাই পেতে চেয়েছিল, কিন্তু আকস্মিকভাবে আমরা গত 15 দিনে যে ঘটনা দেখছি, যারাই ঘটনাটা ঘটাচ্ছেন প্রকারান্তরে হয়তো তারা চাইছেন না বাংলাদেশে নির্বাচন হোক, বা কোনো একটা অপশক্তি
এই নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায় বা দায়িত্ব নিতে হবে অবশ্যই অন্তর্বর্তী সরকার এবং তার পরিচালিত যে জাতীয় নির্বাচন কমিশন সেখানে নির্বাচন করবেন তাদের। ভোটটা রাজনৈতিক তো তারা দলগুলো করাবে। রাজনৈতিক এখন তোমার দলগুলোকে আওয়ামী লীগ সহযোগিতা ভোট করতে করাচ্ছে না, এখন তার আওয়ামী লীগ ভোট করাচ্ছে না। ভোটটা নিরপেক্ষ হতেই হবে, মানুষ যাকে চায় তাকে ভোট দেবে, কি আছে, করার কিছু নেই। যদি তারেক রহমানকে চায় তারেক রহমান জিতবে। তারেক রহমানের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কি চ্যালেঞ্জ? অতীতের কিছু ফেলে আসা ঘটনা, পরিপ্রেক্ষিত, পটভূমি তার কাছে চ্যালেঞ্জ, মানুষ তাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। না, সেই চ্যালেঞ্জ তো জন্যই রয়েছে, কারণ দলের ভাবমূর্তি তুমি জানো যে এই যে গণ অভ্যুত্থানের পরপরই বড় এর বিএনপি মধ্যেও তাদের দলের ভাবমূর্তি, তারাই তাদের দলে নষ্ট হয়েছে। নষ্ট তারাও হয়েছে এবং শুদ্ধিকরণের কাছে গেছে, বাছাইয়ের পথে গেছে। নষ্ট হয়েছে এবং দলের শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধেও একটা সময় আমরা দেখেছি যে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই তারেক রহমান আজকে ৬,৩১৪ দিন বাদে বীরের বেশে বাংলাদেশে ফিরেছেন। সুতরাং রাজনীতিতে দেখো, ৭১-এর পর বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, সে গায়ের জোরে নির্বাচন হোক আর যাই হোক, নির্বাচন হয়েছে। কিন্তু আমার তো মনে হয় এটাই আমার কাছে প্রথম যে ২০২৪-এ একটা নির্বাচিত সরকার, মানে তাদের কথা অনুযায়ী একটা প্রধানমন্ত্রীকে কিন্তু কথিত প্রকৃত নির্বাচিত নির্বাচিত সরকার তাকে উৎখাত হতে হয়েছে। তাহলে বর্তমানে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট, ক্ষমতা হাতে পাওয়া, সেটাকে পরিচালন করা, সেটা কিন্তু অবশ্যই নতুন কোনো পন্থায় যেতে হবে। কেন, বাংলাদেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে অধিকার কাকে বলে। এক্সপ্লয়টেশন কিন্তু তারা আর মেনে নেবে না এবং এটাকে হয়তো এখন অনেকে ভয় পাচ্ছে। একদমই। পরমাশিস, আমরা শেষ দিকে যাব, তার আগে দর্শকদের প্রতিদিনকার মতো আহ্বান, দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের এই মন্তব্যের বিশ্লেষণের কোন অংশের সঙ্গে কিংবা পুরো মন্তব্য বা বিশ্লেষণের পুরো ভিডিওর সঙ্গে আপনারা দ্বিমত কিনা, সহমত কিনা, সেটা আপনারা লিখে জানাতে পারেন মন্তব্যের কলামে। এই ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন আমাদের এই ভিডিওর বার্তা এবং একই সঙ্গে আজকে আমাদের এই চ্যানেলে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি আমাদের ইউটিউবে তোলার পর আমরা ফেসবুকে আপলোড করি এবং সেই ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আপনাদের কাছে। পরমাশি, দেখো, সবকিছুরই ভালো এবং মন্দ রয়েছে। আজকে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর রাজনীতিতে স্থিতিশীল বলে কিছু নেই। রাজনীতি ভীষণভাবে পরিবর্তনশীল। এক সময়, আজকে ১.৫ বছর আগেও যখন আমরা ২০২৪-এর জানুয়ারিতে নির্বাচন হলো, তখন নির্বাচনের পর কেউ ভেবেছিল যে নির্বাচন জানুয়ারিতে হয়েছে, তার কয়েক মাসের মধ্যে কথিত নির্বাচিত সরকারকেই পালিয়ে যেতে হবে? সরকারের একেবারেই সরকার তো সরকার এবং সরকারের দলীয় নেতা কর্মী সমর্থক এবং সরকারের সুবিধাভোগী যারা সুবিধা ভোগ করেছে তারাও এখন বাংলাদেশের মাটিতে নেই, তারা পালিয়ে বেড়াচ্ছেন। এটা ভাবতে আমরা কিন্তু পারিনি। আজকে তারাও ভেবেছিলেন যে না, আবার বীর দর্পে ৫ বছর তারা ক্ষমতায় থাকবেন, কিন্তু না, রাতারাতি পাল্টে যায় রাজনীতিতে, রাতারাতি ছবিটা পাল্টে যায় এবং বাংলাদেশের রাজনীতিতে রাতারাতি ছবি পাল্টানোর ইতিহাস আজকে নতুন নয়। তবু সম্ভাবনাময় বাংলাদেশের উঠতি তরুণ সমাজ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের অর্থনীতি, গার্মেন্টস শিল্প, বাংলাদেশের অর্থনীতি, কৃষিজ শিল্প, বাংলাদেশের মূল ভিত্তি হচ্ছে তাদের বাংলাদেশের সাধারণ মানুষের আত্মবিশ্বাস এবং বাংলাদেশের দেশপ্রেম। যদিও রাজনীতিকদের বিষয়ে আমার ব্যক্তিগত অবজারভেশন যে বাংলাদেশের রাজনীতিকরা, দেশটি স্বাধীন হয়েছে এত বছর, কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনীতিকদের মধ্যেই হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ যা রাজনীতিকদের কাছে প্রত্যাশা করেছিলেন কিংবা প্রতিশ্রুতি দেওয়ার পরেও বাংলাদেশের অনেক রাজনীতি সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন। ভোটের ক্ষেত্রে বরাবরই যে দলই ক্ষমতায় গিয়েছেন তারাই এককভাবে ক্ষমতায় বসে থাকতে চেয়েছেন এবং যে কারণেই কয়েকবার বাংলাদেশে সেনা শাসন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর এত বছরও যে সমৃদ্ধশালী বাংলাদেশ হওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ কিন্তু এখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। যদিও বাংলাদেশের সাধারণ মানুষ বিশ্বাস করে এবং আমরাও বিশ্বাস করি যে ২০২৪-এর পর বাংলাদেশের প্রেক্ষাপট পাল্টে গিয়েছে, তবু সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে সেটি আমাদের উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মতো। তবে আশার কথা যে ২০২৬-এর ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যারা রয়েছে তারা নির্বাচনমুখী। দু একটি ঘটনা নিশ্চয়ই ঘটেছে এবং সেই ঘটনায় সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলও তারা বিব্রত।
নির্বাচনের পরিবেশ ভীষণভাবে প্রশ্নবিদ্ধ। তবুও বড় রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপি এবং সেই দলটির শীর্ষ নেতা তারেক রহমানের কাছে বড় চ্যালেঞ্জ তো বটেই, এবং তার আজকের এই বক্তব্য, তার ৩০০ ফিটের এই গণসংবর্ধনার যে দেয়া বক্তব্য, সেই বক্তব্যে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশের অনেক মানুষ, যারা হয়তো বিএনপিকে সমর্থন করতো না, কিংবা যারা হয়তো তারেক রহমানকে অপছন্দ করতেন, তাদের মধ্যেও হয়তো অনেকে তারেক রহমানের বোল্ডনেস, এই যে ম্যাচিওর পলিটিশিয়ান হিসেবে দ্বিতীয়বার তার রাজনৈতিক জন্ম হয়েছে বাংলাদেশের মাটিতে, সেটা হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ ইতিবাচক ভাবে নেবে। কিছু প্রেডিকশন করা যাক, শেষ করব কয়েকটি প্রেডিকশন করে। যদি পরিকল্পনা স্পষ্ট হয়, পরমাশিস বাস্তবমুখী হয়, তারেক রহমানের এই পছন্দ, এই যে তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি মতো যদি ভোটাররা ভোট দিতে পারেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, তাহলে বাংলাদেশ একটি শক্তিশালী জায়গায় পৌঁছবে। আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, বাংলাদেশে ১০০ লোকের মধ্যে ৬০% বা ৮০% যদি লোক ভোট দেয়, সেই ৮০%কে যদি আমি ১০০% ধরি, তার মধ্যে ৬০% ভোট বিএনপির পক্ষে যাবে। আমি এখনই বলে দিলাম। না, তুমি প্রেডিকশন করছো, ঠিক আছে, সেটা তো অবশ্যই। আমি প্রেডিকশন মিলিয়ে নিও, আমার যতদূর মনে হচ্ছে, ভুলও হতে পারে, কিন্তু আমি ভুল হতে পারে, কিন্তু প্রেডিকশনের জায়গায় আমি কিন্তু 100% অ্যাসুরেন্স দিয়ে বলছি, এই ৬০% ভোট বিএনপির দিকে যেতে পারে। দেখো, যদি নিরাপত্তা পরিস্থিতি না বদল হয়, ভোট ব্যর্থ হয়, দলগত উত্তেজনা বাড়ে, এটা ভিন্ন ধরনের একটা বিপর্যয়ের ইঙ্গিত হবে। প্রতিপক্ষের রাজনীতি, জামাত এনসিপি যদি তুমুল বিরোধী হয়ে ওঠে, রাজনৈতিক উত্তেজনা বাড়বে, ভোট বিভাজনের খেলায় মাতবেন অনেকেই। আন্তর্জাতিক দৃষ্টি, বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণ, এটা সরকারের সিদ্ধান্ত নির্ধারণ করতে অত্যন্ত প্রভাব। এখানে একটা আমি পয়েন্ট দিয়ে রাখি, যদি আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশন হিসেবে যদি আওয়ামী লীগ অংশ নেয়, তাহলেই কিন্তু বিএনপি ৬০% ভোট পাবে। যা ভোট পড়বে তার ৬০% বলে রাখলাম। মানে আওয়ামী লীগ, তুমি এখনো বিশ্বাস করো আওয়ামী লীগ ভোটে না, আমার কথা আগেও যা ছিল তাই, দুধ কা দুধ পানি কা পানি। যারা এখনো বলছেন আওয়ামী লীগের সমর্থক আছে, দুধ কা দুধ পানি কা পানি, নির্বাচনটা নিয়ে তাহলে কোনো নিরপেক্ষতার প্রশ্ন থাকবে না আন্তর্জাতিক লেভেলে। যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন বাংলাদেশে হয়, এই মুহূর্তে গত ১৫ দিনের সিনারিও, যা যা আমার কাছে তথ্য বা ইনপুট বা যতটুকু আমি গবেষণা করে জেনেছি বা বুঝেছি বা উপলব্ধি করেছি, যা ভোট পড়বে তার ৬০%, ৫৫ থেকে ৬০% ভোট কিন্তু বিএনপির পক্ষে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আন্তর্জাতিক দৃষ্টি, বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষণে স্ক্যানারে রয়েছে। সুতরাং নির্বাচনটি যদি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ না হয়, তাহলে গোটা বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই পরিকল্পনা, নিরাপত্তা, ভোটের আস্থা বা ভোটারদের আস্থা যদি টিকে থাকে, একেবারে নিশ্চিত ভালো একটি বাংলাদেশ আমরা দেখতে যাচ্ছি। আর যদি এগুলো না থাকে, অনিশ্চয়তা, বিভাজন আর রাজনৈতিক উত্তেজনা বাড়ে, তাহলে আবার বললাম যে বাংলাদেশ আবার নতুন একটা সংকটের দিকে যাবে। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ইতিবাচক দিকে যাবে, বিজয়ের দিকে যাবে। শেষ করব পরমাশিস, তোমাকে এই মুহূর্তে এই পর্বে বিদায় জানিয়ে। তুমি এত সময় ধরে তোমার মূল্যবান মন্তব্য করেছো। আমি তোমার একটা কথায় অবশ্যই আমিও বলতে চাই, তুমি এর আগেও বহুবার বহু ক্ষেত্রে আওয়ামী লীগের কথা বলো যে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালে সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আমার তোমার কাছে একটা প্রশ্ন এবং দর্শকদের কাছে একটা প্রশ্ন থাকবে যে আওয়ামী লীগ ১৫ বছর নির্বাচন করেছে, সেখানে পরের নির্বাচনগুলোতে বিএনপি বা যে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সেই নির্বাচন যদি আন্তর্জাতিক মহল মেনে নেয়, তাহলে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দল সেই নির্বাচনটি কেন প্রশ্নবিদ্ধ হবে, কেন মেনে নেবে না? পরমাশিস, দেখো, এখানে একটা উত্তর তোমাকে প্রশ্ন শুনতে হবে। আওয়ামী লীগ ভোট করিয়েছে, এবার তো আর আওয়ামী লীগ ভোট করাচ্ছে না। তুমি একটা বিতর্ক দিয়ে আরেকটা বিতর্ক তুমি উস্কাতে পারো না। তোমাকে আমি একটা খুব গড়িত সেন্টিমেন্ট জানিয়ে দিই, যেটা আমি ভাবছিলাম বলবো না, বলে দিচ্ছি। তুমি বলবে কেন ৫৫% থেকে ৬০% ভোট বিএনপি পাবে? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে ষড়যন্ত্র হয়েছে। আমরা প্রশ্ন তুলেছিলাম, ষড়যন্ত্র যদি হয়ে থাকে, প্রশাসনে আপনারা ছিলেন। বাংলাদেশের মানুষের বক্তব্য, বাংলাদেশের সমাজ মাধ্যমের বক্তব্য, গণমাধ্যমের বক্তব্য, সবশেষে ২০২৪-এর ৫ই আগস্ট একটা দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন সে দেশের বিরোধী নেত্রী কেন দেশে থেকেও সে নির্বাসনে থাকবে? এটা কি বাংলাদেশের মানুষের মনকে তাড়িত করবে না? করেনি? মানুষ চোখে দেখেনি? মানুষ বলেনি? বলার অধিকার পায়নি? এবার পেয়েছে। এবার যখন পেয়েছে,
তাহলে সেই ফলটা কেন ফলাবে না? বোঝাতে পারলাম? সময় বলবে, বাংলাদেশের সময় মানুষ বলবে। নির্ধারণ করবে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্ধারণ করবে। আমি কোনো একটি খারাপ এক্সাম্পলকে দিয়ে অন্য একটি খারাপ এক্সাম্পলকে আমি দেখাবো না, অবশ্যই দেখাবো না। এবং এটাও তোমায় মাথায় রাখতে হবে, জামাত আর একদমই তাই। এনসিপি অধিকারের তবে কথা বলেছে ছাত্র জনতা, অবশ্যই। তবে কিন্তু আমি বাংলাদেশের মানুষ একটা জিনিস হুম, মাথায় রাখতে হবে, বাংলাদেশের মানুষ তার অতীত ইতিহাসকে, শিকড়কে কিন্তু কখনো ভুলবে না। তারও আমি একটা প্রতিফলন জিনিস কিন্তু এই নির্বাচনে পড়বে। একদমই তাই। আমি শুধুমাত্র ম্যাচিউরিটির দিক থেকে আমি বলছি যে কোনো সময় কোনো পরিস্থিতিতে মানুষ নতুন করে নির্মাণ হয়, রাজনীতিক চিন্তাভাবনা নতুন করে নির্মাণ হয়। আমি তারেক রহমানের কথা তোমাকে আমাদের এই আগের একটি লাইভে বলেছিলাম যে এই তারেক রহমানকে শিখিয়েছে শেখ হাসিনার সরকারের অব্যবস্থা, দুর্নীতি এবং অরাজনৈতিক সুলভ আচরণ 17 বছর। এবং সে কথাটাই তো আমি বললাম তোমায়। অবশ্যই আমি আবার বলছি, কোড একদমই কোট আনকোট এই তারেক রহমানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ ছিল। তাকে খাম্বা তারেক বলা হতো। খাম্বা কারেক বিদ্যুতের খুঁটি দুর্নীতির অন্যতম অভিযুক্ত করা হয়েছিল, তাই তো? এবং তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ ছিল, রাজনৈতিকভাবে তাকে ট্যাগ করা হয়েছিল। সেই অভিযোগগুলো কিন্তু আজকে মানুষ ভুলে গিয়েছে। তার মানে তার সেই যদি অপরাধ করেও থাকে কিংবা অপরাধের সঙ্গে তার যদি নাম নাও থাকে, তাহলেও তার এই সময় কাল নির্বাসিত জীবন তাকে শিখিয়েছে কিভাবে সুস্থ রাজনীতি করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করা যায়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, মানুষের কাছাকাছি কি করে থাকা যায়, অন্য রাজনৈতিক দলগুলোর মত পথ সহনশীলভাবে কিভাবে আত্মস্থ করা যায়। 17 বছরে তিনি শিখে এসেছেন। কোনো সময় পরিস্থিতি থেকে শিখতে হয়, এই সুযোগটা তাকে শেখানোর সুযোগটাও দিতে হবে। আমি বলতে চাইছি না এটা তার আওয়ামী লীগের শাস্তি, নির্বাচনে অংশগ্রহণ না করতে দিয়ে তারা শাস্তি ভোগ করুক। তারা 1.5 বছরে এবং সরকার থেকে তারা বিতাড়ন হয়ে, দেশ থেকে বিতাড়িত হয়ে তাদের ফাইনাল মার্কশিট সেদিন হয়েছে। কিন্তু তারপরেও আমি বলছি, একজন পর্যবেক্ষক হিসেবে বলছি, বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বলছি, ছোট পর্যবেক্ষক হিসেবে বলছি, গত 14 মাসে এই দলটির কোন স্তরের নেতা নেত্রীদের কাছ থেকে ন্যূনতম অনুশোচনা না দেখে আমারও মনে হয়েছে, আমি তো বাংলাদেশের মানুষ নই, আমি বাংলাদেশের ভোটারও নই, আমার মনে হয়েছে আমি যদি বাংলাদেশে থাকতাম, বাংলাদেশের মানুষ হতাম, ভোটার হতাম, তাহলে নিঃসন্দেহে আমারও একই রকম ফিলিংস হতো। আমি দেখো, তাদের অভিধানে একটা কথা আছে, সংশোধন, আত্মশুদ্ধি, ক্ষমা। এই 3টে নিয়ে যদি তুমি চলতে পারো, তোমাকে মানুষ আবার বুকে টেনে নেবে, কাছে টেনে নেবে। ক্ষমা তো করবেই বাংলাদেশের মানুষ, মানুষকে জেলে পাঠানো হয় কেন? বলে সংশোধনাগার। ক্ষমা তো করবেই বাংলাদেশের মানুষ, ক্ষমাশীল। ক্ষমা না করলে আজকে তারেক তাহলে রহমানও এখানে বাংলাদেশে তো ফিরতে নিয়ে পারত। কোনো প্রশ্ন থাকতে পারে না। ক্ষমা তো বাংলাদেশের মানুষ নতুন করে দেখতে চাইছে, নতুন কিছু। শোনো, আর বাংলাদেশের মানুষ ক্ষমাশীল, কিন্তু বাংলাদেশের মানুষকে আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, আমি হয়তো বাংলাদেশের মানুষকে অনেকে বলতে পারেন তুমি হয়তো বেশি রিড করে ফেলেছো। আমার যতটুকুন বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ, সেই অর্থে আমি যে ফিল করি, বাংলাদেশের মানুষ অনেক নির্লিপ্ত। তারা হয়তো অনেক ক্ষেত্রে ওভার রিয়্যাক্ট করছেন, রিয়্যাক্ট করে ফেলেন। তারা হয়তো সব ক্ষেত্রে গোটা বিষয়টি না বুঝে অনেক ক্ষেত্রে খুব ভগ্নাংশ দেখে রিয়্যাক্ট করেন। কিন্তু তারা যদি, যারা অধিকাংশ ক্ষেত্রেই পুরো বিষয়টি বোঝেন, দেখেন, শোনেন, তারপর তারা যে রিয়্যাক্ট করেন, সেই রিয়্যাক্টের মধ্যে যথার্থতা রয়েছে, সততা রয়েছে। সুতরাং আজকের যে 2024-এর 5 আগস্ট, সেটা পুরো বিষয়টি দেখেই তারা রিয়্যাক্ট করেছেন। তারা হুট করে একটি ভিডিওর 10 সেকেন্ড দেখেই একটা মন্তব্য লেখার মতো সেই ভাইরাল হওয়ার বিষয়বস্তু নয়। এটি একটি বড় বাংলাদেশের মানুষের উত্তর ছিল শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনার দিকে, যে অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, এখন তুমি স্টপ হও, আমরা তোমাকে স্টপ করলাম। ওকে, একদমই। আমি এটাই বলতে চাচ্ছি। আমি আমার বক্তব্য, আমার আওয়ামী লীগের সঙ্গে কোনো বৈরিতা নেই, আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নেই, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমি ব্যক্তিগত, আমি নিজে থেকে মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি চাই বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের ভারতের মতো, আমাদের ভারতের সমস্ত রাজনৈতিক দল যারা এক টেবিলে বসে, আমাদের দেশের কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রীকে পালিয়ে যেতে তো হয় না কখনো। হ্যাঁ, অবশ্যই তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা
মামলা হয়, অবশ্যই আমাদের এখানে পি চিদম্বরমের বাড়িতে ইডি সিবিআই পাঠানো হয়েছে, অবশ্যই আমাদের এখানে স্টেটের মুখ্যমন্ত্রীরা অ্যারেস্ট হন, আমাদের এখানে পার্থ চ্যাটার্জির মতো শিক্ষামন্ত্রীরা তারা দুর্নীতি দিয়ে অভিযোগে অ্যারেস্ট হয়েছেন এবং তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকাও পাওয়া গিয়েছে। সেটি তো মানে ঘটনা তো রাজনৈতিকভাবে বা সত্যি যদি কেউ দুর্নীতিগ্রস্ত হন, যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ থাকে, অবশ্যই অভিযোগগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক হয়, অনেক সময় ষড়যন্ত্র হয়, কিন্তু তাই বলে আমাদের দেশ থেকে কেউ রাজনৈতিক দলগুলো পালিয়ে অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে সেটি আমার মনে হয় হয়নি। এবং ভোটে হেরে গিয়েও শাসক দলের সঙ্গে তারা এক টেবিলে বসে শপথ অনুষ্ঠানে থাকেন এবং তারা রাজনৈতিক যে সহ অবস্থান সেটি আমাদের দেশে হয়। বাংলাদেশও আমাদের দেশের মতো হোক, এটাই প্রত্যাশা প্রতিবেশী দেশটির কাছে, সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে আমার এটি প্রত্যাশা, যেটি আজকে তারেক রহমানের বক্তব্যে যে পরিষ্কার, যে উনি ধৈর্যশীল, অন্যের মত পথ এবং অন্যের আদর্শ দর্শনকে শ্রদ্ধার সঙ্গে দেখা এবং প্রবীণ নবীন মধ্যবয়স্ক সব শ্রেণীর মানুষকে নিয়ে উনি চলতে চান, নিরাপদ বাংলাদেশ দিতে চান, সেটি অবশ্যই তার ইতিবাচক। উনি যে ফুললি ম্যাচিওর একজন পলিটিশিয়ান হয়ে আবার বাংলাদেশে ফিরেছেন, আজকে তার বক্তব্য থেকে পরিষ্কার। কিন্তু অনেক বড় সড়ো কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে, যে চ্যালেঞ্জ মোকাবেলা তাকে বিচক্ষণতার মধ্য দিয়ে করতে হবে। কারণ বাংলাদেশের রাজনীতিতে যে অপসংস্কৃতি শেখ হাসিনার কারণে বা বাংলাদেশের সাবেক শাসক দল আওয়ামী লীগের কারণে হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি মনে করি, আমি প্রত্যেকটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন রাজনৈতিক, আমি যাদেরকে সমালোচনা করি তারা যদি আমার সামনে এসে বসেন, আমি বলে দেব যে কেন আজকে তাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ আজকে এই অবস্থায় হয়েছে, কেন আজকে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে আইন শৃঙ্খলা হাতে তুলে নিচ্ছেন। এর পেছনে বিগত সরকারের অতি মাত্রায় নির্যাতন, নিপীড়ন এবং তাদেরকে দম বন্ধ করে গলা টিপে মেরে ফেলার, আমি বলবো রাজনৈতিক ভাবে তাদেরকে অত্যন্ত মানে ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ, তাদেরকে রাজনৈতিক ভাবে সেটাকে যদি কেউ এনক্যাশ করে অন্যদিকে দেশটাকে চালিত করার চেষ্টা করে, তাহলে সেই উগ্রবাদ শব্দটা চলে আসবে। এইটাই ঠিক একটা ভুল। মানে শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ যা করেছে, আমরা গিয়ে এখন সেই সন্ত্রাস করে, মব সন্ত্রাস করে, মানুষকে পিটিয়ে মেরে ফেলে, এই গণমাধ্যমকে ভেঙে চুরে দিয়ে শুধু আমরা তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাই, তাহলে সেই শেখ হাসিনার সঙ্গে আমার মনে হয় না কোনো রকমের কোনো একই রকম মানে নিপীড়ন, অত্যাচার, উগ্রবাদ সমর্থক হয়ে যাবে, তাই না? একই হবে। মানে তাহলে আর মানে উল্টো পিঠ হলো না। মানে যে নীতি আদর্শের জন্য আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো 2024-এর 5 আগস্ট ঘটিয়েছিল গণঅভ্যুত্থান, আজকে মনে হয় যদি আপনারা যদি এরকম ভাবে আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেন, তাহলে হাসিনার সরকারের সঙ্গে বা আওয়ামী লীগ সরকারের সঙ্গে আপনাদের আর কোনো পার্থক্য রইল না। সরকার বিব্রত হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু বিব্রত বোধ করছেন, অনেকেই করছেন। তো শেষ করব, অনেক দীর্ঘায়িত আজকে আলোচনা হয়েছে, এর মধ্যে বিষয়বস্তু যাতে হারিয়ে না যায় সে কারণে আগেই বলছি, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে। তিনি তো রাজনৈতিকভাবে এখন একটা বড় দিশা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তার কাছে একটি পরিকল্পনা রয়েছে। কি সেই পরিকল্পনা? সামনে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবে, আজকের আলোচনায় আমরা সেটাই খুঁজে বের করার চেষ্টা করলাম। শেষ করব শুধু কয়েকটি কথা বলে। তার পরিকল্পনা স্পষ্ট, কিন্তু পরিকল্পনা যদি বাস্তবে রূপ না পায়, তবে সেই প্ল্যান হবে শুধুই প্রতিশ্রুতির দিক নির্দেশনা। বাংলাদেশ আজ নির্বাচন এবং সংকটের মুখোমুখি। তারেক রহমানের সামনে নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিপক্ষের সাথে রাজনীতি চালানো, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি বাস্তবভাবে সাড়া দেয়া, এসবই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আর এটাই এই মুহূর্তে তারেক রহমানের সামনে বড় পরীক্ষাও। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।